আমাকে হাঁটতে দেখে ওয়েদার ভয় পেয়ে গেছে। ঘরের মধ্যে বড্ড সত্যি গরম লাগছে। গুড মর্নিং। আজকে হচ্ছে 3 জুলাই। 1 বছর আগে বাবা নার্সে আর আজকের দিনে আইবুড়ো ছিল। দেখতে দেখতে ওদের বিবাহিত জীবন প্রায় 1 বছর, একটা দিন খালি বাকি আছে। ওরা দুজনে ঘুরতে গেছে, এনজয় করছে। আর আমাদেরও মনে একটা খুব দুশ্চিন্তা ছিল, যেটা কিনা তোমাদের দাদারকে নিয়ে। সেই দুশ্চিন্তাটা অনেকটাই কেটেছে। তার কারণ কালকে আমরা শঙ্কর নেত্রালয়ে দেখিয়েছিলাম, আগে দিশাতে দেখিয়েছিলাম, কালকে শঙ্কর নেত্রালয়ে দেখিয়েছিলাম। তো ওখান থেকে অনেকটা ভরসা দিয়েছে। আগে যেমনি দিশাতে মানে এমনই কথা বলেছিল যে যেটার জন্য আমি খুব টেনশান করছিলাম, কিন্তু শঙ্কর নেত্রালয় থেকে মানে ততোধিক ভরসা দিয়েছে, যার জন্য একটু সাময়িক আমি মানে স্টেবল জায়গায় আছি। আর কালকে তোমরা দেখেছো আমরা গিয়েছিলাম। আর শঙ্কর নেত্রালয়ে কীভাবে যেতে হবে বা কী তার ডিটেলস আমি ব্লগে দিয়ে দিয়েছি। আজকে এই জায়গাটা থেকে ব্লগ শুরু করছি, মানে বসে বসে জানলার উপর বসেছি, বসে তারপর ব্লগটা শুরু করলাম। এই তো ওয়েদারটা আজকে খুবই ভালো আছে। মানে বৃষ্টির পর যখন রোদ ওঠে দেখবে বেশ একটা ঝলমলে ব্যাপার থাকে। আজকে সেরকম একটা ঝলমলে দিন। আর ওরা গেছে, মানে ওরা যখন বাবার শরীর খারাপ শুনেছিল তখন ওরা এখানে বাড়িতে আসবে বলেছিল। তারপরে আমরা বললাম যে না, অতটা তোরা চিন্তা করিস না। তো কালকে সকালবেলা টিকিট কেটেছে, আমরা বলেছি যে তুই তোরা ঘুরে আয়। ওদের ঘুরতে যাওয়ারও প্ল্যান ছিল। তো আমরা বললাম যা ঘুরে আয়, মানে অপারেশন হলো, খুব ছোট্ট অপারেশন হবে, মানে সঙ্গে সঙ্গেই ছেড়ে দেবে। যার জন্য আমি বললাম যে ঘুরে আয়, কোনো অসুবিধা নেই। আর আমরাও তো ঘুরতে যাব এরকমও তো আমাদের প্ল্যান ছিল। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুক করা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। তো আমরাও ঘুরতে যাব, মানে যেহেতু ভরসাটা পেয়েছি সেহেতু মানে মনের দিক থেকে অনেকটা আমরা মানে শান্ত হয়েছি। আর মানে ডাক্তারবাবু বললো যে ঘুরে এসে অপারেশন করুন কি 1 বছর পর অপারেশন করুন, কোনো অসুবিধা নেই। মানে শঙ্কর নেত্রালয়ের ডাক্তার বলেছেন। আর এই ডাক্তার বলেছেন যে ইমিডিয়েট অপারেশন করুন, এবং দুজনেই কিন্তু একই রোগ বলেছে, কিন্তু দুজনের কথাবার্তার মধ্যে তফাৎ ছিল। মানে দিশার যে ডাক্তারবাবু উনি যখন বলেছেন তখন আমি কেঁদে ফেলেছি। আর ওখানে যখন আমি ওই কথাই বললাম যে এই বলেছে, বলছে না না কোনো ব্যাপার না, আমরা কোনো চিন্তা নেই, এসবের কিছু ব্যাপার নেই। তবে হ্যাঁ, দিশাতে বলেছিল কোনো জীবনহানি হবে না, বা চোখ কোনো মানে অন্ধত্ব হবে না, এগুলো বলেছিল, কিন্তু অপারেশন করতে বলেছিল। এই আর কি। যাই হোক, মানে আমাকে প্রথমে দেখছিলেন ডাক্তারবাবু, মানে ওকে দেখছিলেন, দেখতে দেখতে বললেন যে সঙ্গে কে এসছে, তখন ও বললো যে আমার বাড়ির লোক কে এসছে, তারপর বললো আমি। তারপর বললো যে আগে ওনাকে দেখবো, বলছে ও পেশেন্ট, তখন বললো যে তাহলে আগে ওনাকে দেখবো পরে আপনাকে দেখবো বলে তারপরে আমাকে দেখেছেন। দেখে তারপরে ওকে দেখে যখন এমনভাবে বলেছেন যে আমি ওখানে দাঁড়িয়ে কেঁদে ফেলেছি। ডাক্তার বললো যে কেন বলুন তো, আগে আপনাকে দেখলো, আমি জানতাম আপনি এইটা শোনার পর এরকমই একটা রিয়াক্ট করবেন, সেই জন্য আগে ওনাকে দেখলাম। তো এই এই হচ্ছে ব্যাপার। তো আমরা ভেবেছিলাম সেদিন, যেহেতু বাইকে করে গেছি, আমরা ঘুরে টুরে মানে জুডিও সামনে ছিল, তারপরে বিভিন্ন রকম মল ছিল, এসব ঘুরবো, কিন্তু আর যেতে পারিনি। কিন্তু ফেরার পথে জগন্নাথ দেবের দর্শন করে তবে এসেছি। তখন জগন্নাথ দেবের সেদিন যে স্নান যাত্রা ছিল, আর জগন্নাথ দেবের ওই যে সাজ, যে রাজবেশ পরিয়েছে, সেই রাজবেশ দেখে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম, আর ব্লগ করিনি। তোমাদের মধ্যে অনেকে মানে বুঝতে পেরেছিলে, যে কমেন্ট বক্সে লিখেছো যে দিদি দাদার চোখের সমস্যা হয়েছে কিছু একটা, সেই জন্য তুমি ডিস্টার্ব আছো। বুঝতে পেরেছো, কেউ কেউ বুঝতে পেরেছো, কিন্তু সবাই যে বুঝতে পেরেছো তা নয়। হ্যাঁ, তবে সত্যিই ডিস্টার্ব ছিল, কিন্তু এখন মানসিক দিক দিয়ে অনেকটা স্টেবল জায়গায় আছি। আর আমরাও তো ঘুরতে যাব, আমাদের তো টিকিট কাটা হয়ে গেছে, হোটেল বুক হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। তো সেই জন্য আমরা প্রস্তুতি নেব। কালকে পরশু দিন বুদ্ধজিটা এই ফুলদানিতে রেখেছি, দেখো আজকে 2-3 দিন হয়ে গেল। তো ফুলদানিতে বুদ্ধজিটা বেশ ভালোই আছে। আর যেহেতু রোদ ঝলমলে, আমার শাশুড়ি হলে কি বলতো, বাঘের মতো রোদ উঠেছে,
বাঘের মতো রোদ মানে বোঝাতে চাইতো মানে ভয়ঙ্কর একটা ব্যাপার, এরকম হয়তো বোঝাবার জন্য বলতো বাঘের মতো রোদ উঠেছে। আর বলতো ধুলোর মতো বৃষ্টি, ধর ঝিরঝির করে বৃষ্টি পড়লে বলতো ধুলোর মতো বৃষ্টি, বাঘের মতো রোদ, কিছু কিছু জিনিস আমার শাশুড়ি মার এইসব কথাগুলো ছিল। তো যখন কালকে তো চোখে তো ধরো ড্রপ দেয়, এবার চোখে ড্রপ দিলে আলোর দিকে তাকানো যায় না, তো আমার কথা বাইরে বেরিয়ে বলছে পুরো বাঘের মতো রোদ উঠেছে দেখো। তো আমরা হাসাহাসি করছিলাম মার এই কথাটা নিয়ে। আর শ্রেয়াও বলেছিল যে একটা সেকেন্ড ওপিনিয়ন এত ভয় দেখাচ্ছে, ও ওখানের হসপিটালের ডাক্তারকে দেখে, ওইখানের হসপিটালের ডাক্তারও মানে সমস্ত রিপোর্ট দেখে বলেছে যে না, এটাতে কোনো ভয়ের কিছু নেই, মানে অপারেশন করতে হবে কিন্তু ভয়ের কিছু নেই। মানে শ্রেয়া যেই হসপিটালে এখন চাকরি করছে সেখানে মানে ও সাজেশন নিয়েছে, আর ওখানেও মানে শঙ্কর নেত্রালয়ে যা কথা বলেছে সেটা ওখানের ডাক্তার হসপিটালেও তাই বলেছে, যার জন্য আমরা একটুখানি রয়েসই অপারেশনটা করব। কিছু টেস্ট করতে দিয়েছি, সেই টেস্টগুলো করে রিপোর্ট দেখাতে হবে, আর সেই রিপোর্টটা মানে ঠিকঠাক থাকলে অপারেশনের ডেট পেয়ে যাব, এই আর কি। গাছগুলোতে জল দিলাম, আসছে আরেকজন। হ্যাঁ, এতক্ষণে এলেন তো, অনেকক্ষণ গেছো, কার সাথে গল্প জুড়েছিলি তারপর? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। একটা লাউ দেখতে পাচ্ছি, কি মৎস্য তো, লোটে মাছ বোধ হয়। কচি বলে দিয়েছে, যাই না কচি না পাকা। ধনে পাতা, কাঁচা লঙ্কা আর পটল। শ্রেয়া লোটে মাছ করে পাগল হয়ে গেছিল। লোটে কত করে কেজি? 200 টাকা কিলো বলেছিল, 170 টাকা দিয়ে। বাবা না, শ্রেয়া পছন্দের জিনিস। কি করা যায়, সেদিনকে তো অনেক ফিরেছি, পাইনি, আর কি করা যাবে। হ্যাঁ, শ্রেয়ার জন্য থেকে সব বাজার ঘুরেছি, 1 নম্বর 2 নম্বর 4 নম্বর সব, কোথাও পাইনি। ধনে পাতাটা 10 টাকা, লঙ্কা 10 টাকা, পটলও 10 টাকা, 30 টাকা, আর এই বাবু একাই 30 টাকা। আমার কর্তা লোটে মাছটা ধুয়ে দিয়েছে, তারপরে আমি চুবড়িতে একটু জলটা ঝরাবার জন্য দিয়েছি, ততক্ষণে এই যে লঙ্কা ধনে পাতা এগুলোকে সব ঠিকঠাক করে রাখছি। লোটে মাছের জলটা ঝরে যাওয়ার পর আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো দিয়েছি, আর এর মধ্যে দেবো টমেটো কুচি, কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ, রসুন, আদা আমি দিই না। হ্যাঁ, তো এইগুলো সব একসঙ্গে মাখিয়ে রেখে দেবো। বলছিলামই আজকে বাঘের মতো রোদ উঠেছে, তো আমার জানলা দিয়ে দেখো হাওয়া দিচ্ছে, কিন্তু পেয়ারা গাছটা খুব সুন্দর দুলছে, আমি রান্নাঘর থেকে এটা দেখতে পাচ্ছি। তোমরা আমাকে প্রচুর প্রচুর ভরসা দিয়েছো, তোমাদের এক একটা ভরসা মানে আমাকে কতটা যে মন খারাপের থেকে ভালো রেখেছে তোমরা ভাবতে পারবে না। কদিন মানে রীতিমতো কাঁদছিলাম, ব্লগে বলতে পারছিলাম না, কাউকে শেয়ার করতে পারছিলাম না, আর মন অত্যাধিক খারাপ ছিল। আমি, বাবা, শ্রেয়া, আমার কর্তা সবাই খুব টেনশন করছিলাম। তারপরে তো মানে পরে আমি তোমাদের শেয়ার করলামই যে হ্যাঁ ডাক্তার দেখাতে গেছি বা কী বৃত্তান্ত এইগুলো। তো দেখো লোটে মাছটা মাখিয়ে রেখে দিয়েছি, আর আমি এখন পটল কুটে নিচ্ছি, পটল ছোলা দিয়ে করব। এটা আমি রান্নার ভিডিও শ্যুট করব। রান্নার ভিডিও যেটা শ্যুট করি না, সেটার কাটাকুটিটা আমি নিজেই করে নিই, কেননা ওটা মন মতো করে করতে হয়। আর লাউটাও একটু বড় বড় করে কাটবো, একদম কচি লাউ, ঠিকই বলেছে। লাউটার খোসা ছাড়িয়ে একটু ধুয়ে নিয়েছি, তারপর এখন বড় বড় করে কেটে এটা ডাল দিয়ে করব মনে মনে ভাবছি। প্রথমে ভাবছিলাম যে শুধুই করব, তারপরে ভাবলাম না, আমার কর্তা খালি বলবে যে 1 বাটি সবজি খাবো, 1 বাটি ডাল খাবো, আর তেল মশলা কম খাবো। তো সেই জন্য আমি ভাবছি যে এটা ডাল দিয়ে করব। যেহেতু আমার কর্তার কোলেস্ট্রল আছে, তা আমার কর্তা মানে সবসময় বলে যে একটুখানি তেল ঝাল মশলা কম খাবে, আবার খাবার নিয়েও আসে, মানে দুরকমই, মুখে বলবে ঠিকই কিন্তু আবার খাবার নিয়েও আসে। তো আমি না প্রথমে ভেবেছিলাম আমার কর্তার চোখের পাশে যেটা হয়েছিল সেটা কোলেস্ট্রল থেকে হয়েছে, সবাই তাই বলেছিল, কিন্তু দিশার ডাক্তার বললে এটা কোলেস্ট্রলও না আর স্কিনের রোগও নয়। ভিডিও রান্নাটা শ্যুট হলো, ছোলা দিয়ে পটল করলাম, একটু দেখিয়ে দিই কেমন হয়েছে।
আচ্ছা, উল্টো মোড়ে দেখাতে হবে, নাহলে বোঝা যাবে না। দারুণ কালার যেরকম হয়েছে তেমনি এটা গন্ধ বেরিয়েছে, খুব মানে টেস্টি হয় খেতে। এর মধ্যে আমি আলু ব্যবহার করিনি, তবে হ্যাঁ কেউ চাইলে আলু ব্যবহার করতে পারে। আর আমি এই রেসিপিটা শঙ্করিস কিচেনে আপলোড করবো, এটা নিরামিষ রেসিপি। আর এখানে এবার লাউটা প্রেশার কুকারে চাপিয়ে দেবো, বা এটা সার্ভ করে নিয়ে এটার মধ্যে চাপিয়ে দেবো। লাস্টে লোটে মাছটা করব। কড়াই থেকে তোমাদের ছোলা পটলটা দেখিয়ে দিচ্ছি। এটা ভাতেও ভালো লাগবে, রুটিতেও ভালো লাগবে। এখন আমি প্রেশার কুকারে লাউ আর মটর ডালটা চাপিয়ে দিচ্ছি। মটর ডালটা না একটু ভিজিয়ে রাখলে ভালো হতো, কিন্তু ভেজানো হয়নি। ছোলা দিয়ে পটলটা হয়ে গেছে, আর প্রেশার কুকারে লাউ আর ডাল একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট ফোড়ন দেবো, অল্প একটু সরষের তেল দিয়েই ফোড়ন দেবো। আর এই যে ডালটা, এই ডালের মধ্যে, ডাল তো শুকনো লঙ্কা, একটু তেজপাতা এসব ফোড়ন দেবো। হচ্ছে কালো জিরে আর রাঁধুনি। সঙ্গে দিচ্ছি আদা, গ্রেট করা আদা। এবার ডালটা দিয়ে দেবো, এর মধ্যে একটু মিষ্টি দেবো, টমেটো দেবো, কত হচ্ছে 1 বাটি সবজি দেওয়া ডাল খেতে হবে, সেই জন্য এই ডাল। মানে ডালটা প্রথমে ভাবলাম দেবো না, তারপরে বারবার বলছে যে একটু 1 বাটি করে সবজি খাবে, ভাত কম খাবো, সবজি বেশি করে খাবো। ঠিক আছে, ভাতও কিছুটা রয়েছে কালকেকার, কেননা কালকে কি বলতো, নটুর জন্য ভাত বলছি, নটুর জন্য ডগ ফুডস ভেজে গেছিলাম। এবার ভাতের চাল ভুল করে নিয়ে নিয়েছি, ডগ ফুডসগুলো খাইয়ে দিয়েছি, আর নটু রাতের দিকে ভাত কিছুতেই খায় না, সেই জন্য রাতে আর ভাত দিইনি। আর সেই ভাত রয়ে গেছে, ভাতটা তো ভুল করে নিয়ে নিয়েছিলাম, ডগ ফুডসটাই খেয়েছিল। আচ্ছা, একদম শেষে আমি একটু ধনে পাতার কুচি দিচ্ছি, কোনো মশলাপাতি কিছু নয়, জাস্ট এই যে ধনে পাতা, আদা, তারপরে রাঁধুনির গন্ধে না এই ডালটা খেতে খুব ভালো হয়। বলতে গেলে 1 চামচ তেলেতে এই লাউ ডালটা হয়ে গেছে। এবার আমি লোটে মাছটা করব। লোটে মাছটাও খুব অল্প তেলেই করছি, 1 কেজির মতো লোটে মাছ আছে, সেই আন্দাজে তেল খুবই কম। আর লোটে মাছ না একটু তেল বেশি দিয়ে রান্না করলে ভালো হয়, তবে আমি কম তেলেই রান্নাটা করছি। শ্রেয়া বাবানের অনেক সময় অনেক মানে জিজ্ঞাসা করে শ্রেয়া বাবান কেমন আছে, ওদের অনেকদিন দেখি না, কিন্তু ওরা ভালো আছে, দুজনে খুব এনজয় করছে, লাইফটা এনজয় করুক, আমিও চাই। আজকের দিনে মানে এইরকম সময় আমি বাবানের জন্য কি রান্না করব, কি করব, এটা রান্না করছি, ওটা রান্না করছি, নিজে হাতে আইবুড়ো ভাতের অনেক কিছু পদ করেছিলাম আমি, মানে 5 রকম ভাজা করেছিলাম, পোলাও করেছিলাম, খাসির মাংসটা করেছিলাম, পায়েস করেছিলাম, এগুলো আমি নিজে হাতে মানে রান্না করে ওকে খাইয়েছিলাম। আর বাকি মানে ক্যাটারিংয়ে যেটা দিয়েছিলাম সেটা সবাই খেয়েছে, প্লাস মানে ওকেও থালা সাজিয়ে দিয়েছিলাম। কি হই হই, বাপরে বাবা, আমাদের ওই জ্যাঠতো বোন সেদিন ফোন করেছে, বলছে বাবানের বিয়েতে এত আনন্দ করেছি, এত আনন্দ করেছি, কি বলবো, এরকম আনন্দ বোধ হয় মানে পরের কোনো বিয়েতে আনন্দ হবে কিনা আমরা জানি না। খুব আনন্দ করেছি। আর আমার যখন বিয়ে টিয়ে হয়ে গেল, বললাম যে কিরে কেমন লাগলো এই কটা দিন। আমার ছোট বলছে আমার ভাষা নেই বলবার মতো, যা আতিথেয়তা পেয়েছি আর যে মানে অ্যারেঞ্জমেন্ট করেছিস, তাতে আমার কিছু বলবার মতো মানে কিছু ভাষা খুঁজে পাচ্ছি না। আর বড়দা বলেছে অনেক বিয়ে বাড়িতে গেছি, বিয়ে বাড়ি মানে হচ্ছে ঝামেলা, কারো না কারোর সঙ্গে অনেক লোকের গ্যাদারিং, তো এবার মানে মনোমালিন্য হয়েই যায়, এ ওকে বলে ওকে বলে, এ নিয়ে একটা ঝামেলার সৃষ্টি হয়, ঝগড়া হয়। বলছে এই প্রথম একটা বিয়ে বাড়িতে এলাম যেখানে কারোর সাথে কারো ঝগড়া হয়নি, মানে আমরা আশ্চর্যই হয়ে গেছি যে তোরা দুজনে কি সুন্দর ম্যানেজ করেছিস। তো সত্যি কথা বলতে কি, আমরা দুজনে চেষ্টা করেছি যারা আসবে তাদেরকে মানে একদম ফুল মানে আমাদের দুজনের ফুল এফোর্ট দেবো,
এবং সবাই যেন আনন্দ করে হাসি মুখে যায়, যার জন্য আমরা কিন্তু কোনো মেশে নিইনি, প্রণামী টনামি এসব কিছু নিইনি। আমরা নিজের থেকে সমস্ত কিছু সবার জন্য, যারা আমাদের আত্মীয় স্বজন এসছে সবার জন্য আমরা মানে ছোট্ট একটুখানি গিফট সবাইকে দিয়েছি। আজকে লোটে মাছটা কিন্তু আমি গোটা গোটা রাখিনি, আজকে লোটে মাছটা আমি ঝুড়ো ঝুড়ো করবার চেষ্টা করেছি। আর একদম শেষে আমি একটু ধনেপাতা কাঁচা লঙ্কা এটা ছড়িয়েছি, একটু ড্রাই করে এটা নামিয়ে ফেলবো। আর ঝুড়ো ঝুড়ো মতো হবে, তেল ছাড়া ছাড়া মতো হলে খুব ভালো হয়, বেশি তেল দিইনি বলে তেল দেখা যাচ্ছে না, এই রকম হবে। কি কি চাই কি চাই? রান্নাবান্না করতে করতে একটু নটুর সাথে লুকোচুরি খেলা খেলছিলাম, আমি এখানে লুকিয়েছিলাম, নটু এসে আমাকে খুঁজে বের করে নিয়েছে। তো এই দেখো, যাই হোক, এখন আমি এই লোটে মাছটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর একদম শুকনো শুকনো মতো হয়েছে, কম আছে শেষের দিকটা রান্না করেছি, একদম ড্রাই মতো হয়েছে। এটা আমাদের 2 দিন হয়ে যাবে। মানি প্ল্যান্টটা তো রোদে রেখেছিলাম, এখন এই র্যাকটার মধ্যে তুলে রাখলাম। এখন 6:05, তো টুয়াদা পাশে টুয়াদা এই এত কাঁঠাল দিয়ে গেল, কাঁঠালগুলো খাজা কাঁঠাল। আমার নানটুলু, আরে বাবালে, চল যাবি ছাদে, ছাদে যাবি? আমাদের পুরো এটা জঙ্গল হয়ে গেছে, একদম পুরো বন হয়ে গেছে। দেখো 7 বাজছে, আমার কথা রোজ বলবে হাঁটতে যাও। ভাবছি এখান থেকে দেশবন্ধু পার্ক পর্যন্ত হেঁটে যাব, আর হেঁটে চলে আসব। দেখি ও আমার কত বাইরে বেরিয়েছে, অমলদার দোকানে এই বিকেল হলে চাটা খেয়ে নেশা, ওখানে গিয়ে আড্ডা দেবে। আর অমলদাও না গেলে কিরে আয় না, এরম করতে থাকে। এই ঘুড়িটা কেটেছে, এই যা, এই যে ছাদে এসছো নেশা, টিকটিকি ধরবে। ওই দেখো উকি মেরে মেরে টিকটিকি খুঁজছে। হ্যাঁ, আকাশটা আবার এখন খুব মেঘ করে রয়েছে। 5 মিনিটের জন্য ঘুরে আসবো। আমার কথা ভাববে কি হলো ব্যাপারটা, আমাকে কি খুঁজতে এসছে নাকি, রিয়াকশনটা দেখবে। অমলতার দোকানেই বোধহয় আছে নিঘাত। হ্যাঁ হ্যাঁ, এই যে আড্ডা হচ্ছে। গেলে আমার সঙ্গে গেলে চলো, আমার সঙ্গ নিতে পারো তুমি, অনুমতি দিলাম। এখন দেশবন্ধু পার্ক পর্যন্ত যেতে হয়নি, বৃষ্টি শুরু হয়ে গেছে। কিছু না, জোরে জোরে হেঁটে বাড়ি পৌঁছে যাব। এই সুযোগে জোরে হাঁটা হবে আর কি, শাড়ি পরেছি না, পা জড়িয়ে যাচ্ছে। আমাকে হাঁটতে দেখে ওয়েদার ভয় পেয়ে গেছে। ওই জানলা থেকে টুয়াদা ডেকেছে, আমি শুনতে পাইনি, আমার কর্তাকে ফোন করেছে। তারপরে কি বলছে, ফোন করে কি বলছে, কোথায় গো? আমি অমরের দোকানে। বলছে আরে বৌদি তো আমার মতোই কালো হয়ে গেছে, আছি জানলা দিয়ে, শুনতে পাচ্ছে না। আমি এই ঘরে আর টুয়াদা ওই ঘর থেকে ডাকছে। ওটায় ডাকলাম, বৌদি দেখি ল্যাংড়াতে হাঁটছে। তুমি যাও, তোমার হবে। ও আমাকে বলছিল আরো বড় জায়গা নিতে। এই যে দেখো, এই আরো বড় জায়গা নিতে পারতে। আমি যে আবার উঠতে হবে ওই জন্য। আর কিসে করে এনেছিল, বাটি করে? না, আমাকে এসে বললো যে একটা বাটি দাও, কাঁঠাল দেবো। গামলা আনতে না, আমাকে প্রথমে যদি বলতো বড় জায়গা, গামলা আনতে বড় জায়গা, আমি আবার ভাবছি যে এটা বেশি বড় হয়ে গেল না। দানা দেয়নি, দানা ছাড়িয়ে দিয়েছে কষ্ট করে। দানা ছাড়িয়েছে নাকি? হ্যাঁ, না দানা আমাকে জিজ্ঞাসা করলাম, আমি বললাম যে না দানা, ওই দেখো দানা, আমি বললাম ছাড়াতে, না ছাড়িয়ে দিয়েছে। কে খালা, পরশুদিন আম শেষ হয়েছে, আর আম আসবে না, এখন আমের দাম অনেক বেড়ে গেছে, আর নায়কদার কাছে আমও শেষ হয়ে গেছে। এখন ও কাঁঠাল দেবে, সেই কাঁঠাল খাবো। একদিন এনেছিল, হ্যাঁ, রত্নাও বলেছে কাঁঠাল পারবো, কাঁঠাল দেবো। এখন ড্রেসটা চেঞ্জ করি, আর এই যে বৃষ্টি কমেও গেল,
আর যাও একটুখানি হাঁটতে বেরোছো, ভাবছিলাম অল্প অল্প করে একটুখানি হেঁটে শরীরটাকে সতেজ রাখবো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। পর্বটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।